2 দিন পর ক্লাস শেষে নিঝুম অপেক্ষা করছে। আজ আলফির ক্লাস আছে, তাই আলফির সাথে কথা বলতে অপেক্ষা করছে, কিন্তু আলফি আজ ইউনিভার্সিটিতে আসেনি। এদিকে আলফির ক্লাসও শুরু হয়ে গেছে। সন্ধ্যায় গড়িয়ে এখন রাত। নিঝুম হতাশ হয়ে চলে আসে। আলফি গতকাল ওয়াশিংটন এসেছে, এখান থেকে সেমিনার হবে। জানায়নের বদলে মিস্টার জোনায়েদের সেটা অ্যাটেন্ড করার কথা থাকলেও জানায় নিজেই আসে। নিজেকে এখন সে কাজে ও সেমিনারের এসেছে বিজি রাখতে চাইছে। এই সেমিনার শেষ হলে নিউ ইয়র্কে যাবে, সেখানে কাজ করবে, সেখানে 2 দিন থাকবে। সেমিনারের মাঝে সাহারিয়া আলফির কানে কানে বলে, স্যার ম্যাম আপনার জন্য ইউনিভার্সিটিতে আজ অনেকক্ষণ ওয়েট করছি। করুক, তাকে আমি যেতে বলিনি। আলফির কটকট উত্তর শুনে সাহারিয়া মিয়ে যায়। আলফি তাকে নিঝুমের আপডেট বা খোঁজ রাখতে বলেনি, কিন্তু সে তো আলফিকে চেনে, তাই নিজে থেকেই নিঝুমের খোঁজ রাখছে। আরও 3 দিন পর আলফির ক্লাস কিন্তু আজও আসেনি। নিঝুম এবার খুব চিন্তায় পড়ে যায়। ততক্ষণে আলফির নাম্বারে কল করে, কিন্তু নাম্বার বন্ধ বলছে। এতে যেন নিঝুমের চিন্তার বড় তত্তর করে বাড়ছে। সেদিন চলে আসার পর থেকে আলফির কোনো খোঁজ নেই। আজ ওর সাথে প্রিয় আছে। নিঝুম পিয়াকে বলে, আমার খুব চিন্তা হচ্ছে আলফিকে নিয়ে। পিয়া সন্দেহানে শুধায়, কেন? ওকে নিয়ে তোর কেন চিন্তা হবে? সত্যি করে বলতো, সেদিন আলফি ও তোর মধ্যে কি হয়েছিল? তুই তো আলফির থেকে দূরে থাকবি বলেই চলে এসেছিলি, তাহলে এখন কেন আলফির জন্য চিন্তা করছিস? নিঝুম ইতস্তত করে সবটা সত্যি পিয়াকে বলে। সব শুনে পিয়া একদম বলে, সিরিয়াসলি? এত কিছু হয়ে গেল আর তুই আমাদের কিছুই বলিসনি? আমার মনের অবস্থা তো বোঝো, আমি কতটা হার্ট হয়েছি। সে আমার স্বামী এটা এখানে আসার পরপরই বলে দিলেই পারত, বা বিয়ের সময় বলে দিলেই পারত, কিন্তু না, সব লুকিয়ে গিয়ে আমাকে আমার মনের সাথে কঠিন যুদ্ধে ঠেলে দিয়েছে। আমি নিজেকে কত খারাপ মেয়ে, চরিত্রহীন মেয়ে ভেবেছি। স্বামী থাকতেও অন্য পুরুষের প্রতি ফিলিংস থাকা, আবার সেই পুরুষের বাড়িতেই থাকা, কিন্তু সে তো এসব বুঝবে না। শুরু থেকে সে সবটাই জানতো, তারই তো সাজানো। এখন তার উচিত ছিল আমার রাগ ভাঙানো, কিন্তু তা না করে নিজেই লাপাত্তা। পিয়া নিঝুমকে নিজের সাথে আগলে নিয়ে বলে, তুই তো আলফির বাড়ি চিনিস, তাহলে চল সেখানেই যাই। আজকে ওকে ইচ্ছে মতো সাজতা করব। না, সে কিছু মনে করলে করলে বলে দিবি হ্যাঁ, ডিভোর্সের সাইন নিতে এসেছি। আজকে ওটা নিঝুম। ডিভোর্স? নো, আমি ডিভোর্স চাই না। পিয়া ভুরু নাচিয়ে নম্র স্বরে বলে, এখন তো তোমার ভালোবাসার মানুষটাই তোমার প্রাণনাথ, এখন তো তুমি ডিভোর্স চাইবে না। আমি জানি তো, জাস্ট বাহানা খুঁজলাম এটা। নিঝুম লজ্জা পায়। তারপর পিয়া বুদ্ধিমতো আলফির বাড়িতে যায়। নিঝুম ও পিয়া আলফির বাড়ির গেটের কাছে কাব্য থেকে নেমে দেখে বাড়ির ভেতরে আলো জ্বলছে। নিঝুম ভ্রুকুটি করে বলল, দেখলি, ও বাড়িতেই আছে, ইচ্ছে করেই ইউনিভার্সিটিতে যায়নি। আচ্ছা বুঝলাম, যাই তো ভেতরে, তারপর জিজ্ঞেস করে নিব। নিঝুম মুখ লটকে বাড়ির দিকে এগোয়। দরজায় নক করার পর ভেতর থেকে কোনো সাড়া শব্দ আসছে না। প্রায় 2 মিনিটের বেশি সময় দাঁড়িয়ে ওরা নিঝুমের চিন্তা হতে লাগলো। অস্থির কণ্ঠে বলছে, অসুস্থ নয় তো? হয়তো অসুস্থ বলেই ইউনিভার্সিটিতে যাচ্ছে না। পিয়া উত্তরে বলে, হতেও পারে, আবার না হতেও পারে, রিল্যাক্স। এই লোক এত টিট, অসুস্থ হলে আমাকে কল করলে কি সমস্যা? চিন্তায় নিঝুম অহত বকছে। পিয়া হতাশ হয়ে সেসব শুনছে। 5 মিনিট হলো ওরা দাঁড়িয়ে। এবার দরজা খুলল আলফি। ট্রাউজার পরিহিত, খালি গায়ে, সাদা তোয়ালি গলায় ঝুলানো। তোয়ালির এক কোণে দিয়ে মাথা মুছছে। দরজা খুলে সামনে দাঁড়ানো মেয়ে দুটোকে নিচের দিকে নির্বিলম্ব চেয়ে থাকতে দেখে দৃষ্টি তীক্ষ্ণ করলো। তুড়ি বাজিয়ে শুধালো, হোয়াট? নিঝুম নিজেকে ধাতস্থ করে আলফির বুকে ধাক্কা দিয়ে ঠেলে ভেতরে প্রবেশ করলো। পেছন পেছন পিয়াও। নিঝুম রেগে প্রশ্ন ছুড়ল, দরজা খুলতে এতক্ষণ লাগে? কতক্ষণ যাবত দাঁড়িয়ে আছি আমরা? আলফি নিজেও নিঝুমের মধ্যে দূরত্ব কমিয়ে পাল্টা প্রশ্ন ছড়ে, আমাকে এই হালে দেখেও কি তোমার মনে হচ্ছে না কেন এতক্ষণ লাগলো? কিঞ্চিত থতমত খেয়ে নিঝুম তাও তেজি কণ্ঠে বলল, শাওয়ার নিচ্ছিলে বলে দেরিও যেহেতু করলেই, তাহলে প্রপার ড্রেস আপ করেই আসতে। এভাবে আলফি আরেকটু এগুলো। নিঝুম পেছে থেকে ফ্লোরের নিচের ধাপে পড়তে নেয়। ততক্ষণে আলফি ওর কোমর পেঁচিয়ে ধরে শুধায়, অর্ধ কি সেন্টস ফিনিশ করো।
নিঝুম নিজেকে আলফির বাহুবন্ধন থেকে ছাড়িয়ে নিয়ে কটমট দৃষ্টিকে তাকিয়ে বলে, কিছু না। আলফিও পাত্তা না দিয়ে পিছনে গিয়ে চুল মুছতে মুছতে ডাইনিং টেবিলের কাছে যায়। তারপর গ্লাসে পানি ঢালতে ঢালতে বলে, সাডেনলি ইউ আর গাইস হিয়ার, হোয়াট হ্যাপেন্ড? নিঝুম আগে পিয়ার উত্তর দেয়, তুমি ইউনিভার্সিটিতে যাচ্ছ না, এই জন্য নিঝুমের টেনশন হয়ে গিয়েছিল। ততক্ষণে নিঝুম পেছন করে পিয়াকে চোখ রাঙায়। পিয়া মুখ চেপে হাসে, আলপিও মুচকি হাসে। নিঝুম সামনে ফিরে চেহারা শক্ত প্রতিচ্ছবি রেখে বলে, তোমার সাথে আমার জরুরি কথা আছে। পানি খেতে খেতে বলে, বলো। আই ওয়ান্ট ডিভোর্স। চমকায় আলপি। গ্লাসটা বেশ শব্দ করে টেবিলে নামায়, কিন্তু রাখে না। খুব শক্ত করে জোরালো মুষ্টিতে গ্লাসটা ধরে আছে। সেদিকে নজর যেতে নিঝুম মৃদু ঢোক গেলে আলপি যে রেগে গেছে সেটা সে বুঝতে পারছে। কিন্তু হঠাৎ আলপি নিঝুমকে অবাক করে দিয়ে চমৎকার হাসি দিয়ে বলে, ফাইন, ডিভোর্স পেপার রেডি করো, তারপর নিয়ে এসো, সাইন করে দিব। কথাটা শুনে নিঝুম হতবাক হয়ে যায়। কিয়ৎক্ষণ চেয়ে থাকে আলপির চোখের দিকে। পিয়াও অবাক। সে বুঝতে পারেনি তার বুদ্ধি এত বাজেভাবে ফল খাবে। আলপি সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বলে, তোমরা কতক্ষণ থাকবে? আই এম সো টায়ার্ড, ওয়ান্ট টু রেস্ট। কথাটাতে যেন তাচ্ছিল্যতা মেশানো ছিল। নিঝুমের রাগে পিয়ার হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে গেল। আলপি তা দেখে মৃদু হাসলেও পরক্ষণে চোয়াল শক্ত করে ফেলে। কল লাগায় সাহারিয়াকে, বলে, ইমিডিয়েটলি আমার একজন কন্ট্রাক্টস গার্লফ্রেন্ড চাই, যে কিনা নিঝুম যেখানে থাকবে সেখানেরই একজন, প্রিয়া মেয়েটা বাদে। তারপর গটগট করে সিঁড়ি দিয়ে উপরে চলে যায়। ট্যাবে বসে রাগে ফুটছে নিঝুম। পিয়া ওর দিকে পানি এগিয়ে দিয়ে বলে, এই লোক না আমাকে বিয়ে করতে, নিজের কাছে রাখতে এত মিথ্যা বললো, আবার বললো আমাকে নাকি সে কখনোই ছাড়বে না। তাহলে এখন ডিভোর্সের কথা মেনে নিল কিভাবে? তুই ওর হাসি দেখেছিস? 32টা দাঁত বের করে হি হি করে হাসছিল। আমার যে কি করতে মন চাচ্ছে। আবার বলে কিনা ডিভোর্স পেপার রেডি করে এনে দিতাম, সে সাইন করে দিবে। কত বড় ফাজিল এই লোক। পিয়া দাঁত দিয়ে নখ কামড়াতে থেকে বলে, আমার প্ল্যান যে সাকসেসফুল হবে তা আমি চিন্তাও করিনি। ওই দাঁত বের করে হাসিস তোর? যখন গ্লাস জোরে চেপে ধরে রেখেছিল আমি তো ভেবেছিলাম আজকে তুই শেষ, তোকে আজকে জানতে ওখানেই পুঁতে দেবে। কিন্তু ও মা, সেকেন্ডের ভিতরে এক্সপ্লেন চেঞ্জ। ওই তো নিজের 32টা দাঁত বের করে হাসছিল, ইচ্ছে করছিল পুতা দিয়ে ভেঙে গুড়িয়ে দিই একেবারে। তারপর নিঝুম পানির বোতল নিয়ে এক শ্বাসে পুরো বোতলের পানি পান করলো। পিয়া ভাবুক স্বরে শুধালো, তো এখন কি করবি? এই প্ল্যান তো ফল, ডিভোর্স পেপার রেডি করবি নাকি? মোটেও না, আমি কিছুই করব না। তার ডিভোর্স দেওয়ার শখ হলে নিজেই দেখ। কিন্তু তুই তো আগে ডিভোর্সের কথা তুললি, তোকে যদি জিজ্ঞাসা করেন? জিজ্ঞাসা করলে? কিছু ভাবলো নিঝুম, তারপরে বলল, আমি তো এখানে আসার আগেই ডিভোর্স পেপারে সাইন করে এসেছি, সেটা নিশ্চয়ই তার কাছে আছে। না থাকলে না থাক, আমি তো আমার কাজ কবেই শেষ করে এসেছি। জিজ্ঞাসা করলে বলবো আমি অনেক আগেই আপনাকে ডিভোর্স পেপারে সাইন করে পাঠিয়ে দিয়েছি। তাও ঠিক, তুই তো তোর দিক থেকে ক্লিয়ার, কিন্তু আমি না কোনোভাবে আলফির এই হঠাৎ পরিবর্তন হজম করতে পারছি না। মানে তোর কথা শুনে মনে হারিয়েছিল হি ইজ ডিম পসিড এভাইট ইউ। তারপর আলকের কি অবস্থা না করেছিল, হজম হচ্ছে না রে। পিয়া কথাগুলো নিঝুমের ভালো লাগছে না, হুট করে মাথাও ধরছে। বিরক্ত নিয়ে বলে, হজম না হলে হজমের মেডিসিন খা, তাও আমার মাথা খাইস না। তারপর চোখ বন্ধ করে সিটে হেলান দিল। পিয়া ঠোঁট উল্টে চেয়ে রইল ওর দিকে। 3 দিন পরে বিকালে ক্লাস শেষে নিঝুম নিজের রাগের সাথে যুদ্ধ করে আলফির এক পলক দেখতে অপেক্ষা করে সিদ্ধান্ত নিল। হঠাৎ দেখলো আলফি গাছের কাছে দাঁড়িয়ে। এত জলদি আলফি এই ক্যাম্পাসে দেখে নিঝুম সন্ধিহান হলো। একটু আগেই দেখলো আলফির সামনে একটা মেয়ের সাথে আলফি কথা বলছে। অবাক হয় নিঝুম। এমনিতে কোনো মেয়ের সাথে কথা বলতে দেখলে এতটাও অবাক হতো না যতটা রেহামের সাথে কথা বলতে দেখা অবাক হয়েছে। দুজনে কথা বলার ভাবসাবে মনে হচ্ছে দুজনের মধ্যে খুব ফ্রেন্ডলি সম্পর্ক। অথচ আলফির সাথে ক্যাম্পাসে এখনকার কোনো মেয়ের সাথে ফ্রেন্ডলি সম্পর্ক নেই। 5 বছর আগে যখন গ্র্যাজুয়েশন করেছিল, তারপর এখন মাস্টারতে ভর্তি হওয়ার পর তো অফিস। ওই সপ্তাহে 2 দিন ক্লাসের জন্য ক্লাস টাইমে আসা। মেয়েদের তেমন পাত্তাও দেয় না। তাহলে রেহামার সাথে বন্ধুত্ব কবে হলো? এটাই খুব ভাবাচ্ছে নিঝুমকে। তখন নিঝুমের পাশে পিয়া এসে দাঁড়ালো।
পিয়া এখনো আলফিকে দেখেনি। কি রে, এখানে দাঁড়িয়ে কি দেখছিস? নিঝুম ইশারায় আলফি ও রেহামাকে দেখায়। পিয়া তা দেখে সন্দেহান হয়ে বলে, রেহাম আলফির সাথে কি করেছে? দেখছিস না কথা বলছে। নিঝুমের এখন রাগও লাগছে আলফির উপরে। পিয়া কিছু একটা চিন্তা করে বলে, গতকাল রেহাম আমাকে তোদের সাথে ঘুমাতে বলে, ও আমার রুমে চলে গিয়েছিল, ওর নাকি ওর নিউ বয়ফ্রেন্ডের সাথে কথা বলার আছে। পিয়ার কথাটা তেমন অর্থ না বুঝতে বললেও নিঝুম হকচকিয়ে ওঠে। রেহাম আর বয়ফ্রেন্ড। রেহাম তাকে বলেছিল আলফিকে তার ভালো লাগে, আলফিকে নিজের মনের কথা বলবে। তাহলে কি আলফি রেহাম? বুক ধরপড় করছে নিঝুমের। হুট করে মনে হচ্ছে এই শীতল আবহাওয়া তার গরম লাগছে। চোখের দৃষ্টিও ক্রমাগত ঝাপসা হচ্ছে। অশ্রুরা খানিকের ভিড় জমিয়ে নেত্রকোণে। জমে ওঠা অশ্রুরা গড়িয়ে পড়ার আগে নিঝুম ছুট লাগালো ইউনিভার্সিটি থেকে বেরিয়ে যেতে। নিঝুমের পিছু পিছু পিয়া চলে যায়। আলফি ও রেহান আর চোখে তা খেয়াল করে। রেহাম বলে, She was time. Albi, I think you should talk to her. I want to, but she is not ready to talk. That's why. আলফি দূরে নিঝুমের চলে যাওয়া পথের দিকে উদাস হয়ে চেয়ে রইল। নিঝুম কাঁদছিল। এই কান্নাটা সে সহ্য করতে পারে না, অথচ আজ সে নিজেই কাঁদছে। রেহাম বলল, She loved you so much. That's why she didn't expect this from you. I know. I want to explain everything, but why? Leave it by Shahriar will provide its further instruction. তারপর আলফি আর রেহামকে বিদায় বলে ক্লাসের জন্য চলে যায়। নিঝুম ফ্ল্যাটে এসে কাঁদতে কাঁদতে ব্যাগ গোছাচ্ছে। পিয়া কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে বিরক্ত হয়ে ওর হাত থেকে ব্যাগ কেড়ে নিয়ে বলল, ব্যাগ গোছাচ্ছিস কেন? আরো 3 দিন আছিস এখানে। আমি রেহামের এসব দেখতে পারবো না। ও আমার সামনে আমার হাজবেন্ডের সাথে প্রেম করবে। ছি, আই কান্ট টলারেট দিস। পিয়া ওকে বোঝাতে চাইলো। রেহাম তো জানে না। তাছাড়া আলফির উপর ক্যাম্পাসের অনেকেরই ক্রাশ আছে। তোর উচিত ছিল আমাদের সবটা সেদিনেই বলা। রেহাম, আসলে আমি বলবো যে আলফি তোর হাজবেন্ড। না, আমি এখান থেকে চলে যাব। আলফি নিজেই রেহামকে প্রায়োরিটি দিচ্ছে, মানে সেও ইন্টারেস্টেড। তখন রিয়াম আসে, কথার পিঠে প্রশ্ন ছড়ে। কে ইন্টারেস্ট? আলবি? নিঝুম দরজার দিকে তাকায়। রেহামকে দেখে পিয়ার হাত থেকে ব্যাগটা ছিনিয়ে ফেরত নেয়। তারপর সেটা নিয়ে উঠে দাঁড়ায়। রেহাম ফের জিজ্ঞেস করে, হোয়াট হ্যাপেন? ব্যাগ গুছাচ্ছিলে কেন? নিঝুম এবার উষ্ট কোণে কৃত্রিম হাসি টেনে বলে, আগে থেকে গুছিয়ে রাখছি, পরশু চলে যাব তো। ও আচ্ছা, শোনো না, তোমাদের একটা গুড নিউজ দেওয়ার আছে। রেহামকে খুব খুশি দেখাচ্ছে। পিয়া রেহামকে কিছু বলতে চাইলে নিঝুম বাধা দেয়। তারপর রেহামের থেকে ভালো খবরটা জানতে চায়। রেহাম বলে, আমার একটা ভালো জব হয়েছে, বলতে পারো আমি ইন্টারভিউ না দিয়ে জব পেয়ে গিয়েছি। স্যালারি খুব ভালো। নিঝুম ও পিয়া রেহামকে অভিনন্দন জানায়। রেহামও আরো বলে, আলভির কোম্পানি থেকে জব অফারটা পেয়েছি। আলভির পিএ শাহরিয়ার আমাকে নিজে নক করে অ্যাপ্রোচ করেছে। আই কান্ট বিলিভ ইট। আলবি এত বড় বিজনেসম্যান আমাকে আজকে, তাই আলবিকে থ্যাঙ্কস জানালাম। অফিসে তো সে আমার বস হবে, ইউনিভার্সিটিতে সিনিয়র, তাই সিনিয়র হিসাবে থ্যাঙ্কস জানালাম। নিঝুম হতবিদ্ধর মতো চেয়ে আছে। আলপি কোম্পানি থেকে রেহাম জব অফার পেয়েছে, আর জবটা ওকে অফার করা হয়েছে। নিঝুম এসব নিয়ে ভাবনায় পড়ে গেলেও পিয়ার সাথে সাথে প্রশ্ন ছড়ে, ইন্টারভিউ ছাড়া জব, এটা কিভাবে পসিবল? রেহাম নিঝুমের দিকে আর চোখে তাকায়, তারপর বলে, মনে হয় আমার মতো আলবিও আমার উপর ক্রাশ আছে। কথাটা শুনে নিঝুম চকিত তাকায়, অতঃপর রুম থেকে বেরিয়ে যায়। আজ গভীর রাতে তুষারপাত হচ্ছে, হুট করেই শুরু। আলপি ব্যালকনির কাচ নামিয়ে হিটার অন করে ওয়ানের বোতল নিয়ে বসে আছে। পাশে একটা হুইস্কের খালি বোতল। তার খুব ইচ্ছে ছিল প্রথম তুষারপাত সে নিঝুমের সাথে উপভোগ করবে। দুজনের মাঝে দূরত্ব থাকবে না, তাই তো সবকিছু খুব সাবধানে সামনে এনেছে। কিন্তু এই অভিমানীর পাহাড়
যে বেড়েই চলেছে। হুট করে আলফির ইচ্ছে হলো নিঝুমকে কল করবে, করলো তাই। নিঝুম না ঘুমিয়ে জেগে আছে। পিয়া ও নেপালের মেয়েটা ঘুমাচ্ছে। রেহাম আজও পিয়াকে এখানে পাঠিয়ে নিজে পিয়ার রুমে ঘুমাতে গেছে। নিঝুম জানালার কাছ দিয়ে বাইরে তুষার ঝড় দেখছে। নিমিষে সবকিছু শুভ্রতায় ছেয়ে গেছে। টেম্পারেচারের মাইন্ডসে অনেক নিচে নেমে গেছে। হঠাৎ ফোন বাজতেই তুলে দেখে আলফির কল। কিছুটা অবাক হলেও ফোনটা রিসিভ করে সেটা বুঝতে না দিয়ে হ্যালো বলল। অপর পাশ থেকে আলফি বলল, You know, I was waiting for this day. I dream that's the first spawn and you will be together with love. But তোমার অভিমান শেষ হয় না। কথাগুলো বলে দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো আলফি। নির্ঝুম শুনে গেল। অজান্তে তার চোখের কোণে অশ্রুকণা ভিড় জমিয়েছে। আলফি ফের কিছুটা জড়ানো গলায় বলল, তুমি তো সেদিন আমার থেকে ডিভোর্স চেয়েছিলে। সরি, একদম ডে ওয়ান থেকে ডিভোর্স চাইছো। আমার মতো ক্যারেক্টারলেস মাফিয়ার সাথে থাকতে চাও না। সো হোয়াট ইজ দ্য ডিভোর্স পেপার? কান্না এবার নিঝুমের গলা ধরে আসছে। সে কোনো মতে নিজেকে স্বাভাবিক করে বলল, আর ইউ ড্রাগ? নো নো, অ্যাবসলিউটলি নট। মেবি না হলে তো তোমাকে কল করতাম না। এই ওয়াইনটা কোনো কাজের না। আমার তো না যাওয়ার শর্তে তোমাকে কল করতে বাধ্য করলো। আজ মেবি ডোজ বেশি হয়ে গেছে। এমনিতে আমি ড্রিঙ্কস করি না। তুমি তো ছিলে, দেখেছো আমাকে ড্রিঙ্কস করতে? বলো, দেখেছো? না। নিঝুমের শঙ্কিত ভরাবত্ত উত্তরে আলফি হেসে ফেলল, বলল, কিভাবে দেখবে? আমি আমার স্লিপিং বিউটিকে দেখে নেশা করতাম। আবছা আলো ছায়া তো ঘুমন্ত নিঝুম, বড্ড মায়াবী। তুমি জানো, আমি বাংলা জানলে খুব একটা বলতাম না। বাবা মা থাকতেন নিউ ইয়র্কে, আমি এখানে একা। তোমার সাথে পরিচয়ের পর থেকে আমি নিজেই বাংলা ল্যাঙ্গুয়েজের উপর আরও ফোকাস করি। প্রথমবার বাংলাদেশেও আমি সেবারই গিয়েছিলাম। দিস ইজ বিকজ অফ ইউ মাই ফার্স্ট লাইফ আফটার মাই পেরেস্ট, বাট ইউ নেভার ওয়ান্ট টু আন্ডারএস্ট মি। নিঝুমে নীরবে কাঁদছে। আলফি নিজের হুঁশে নেই, তাই তো সরল মনে সব বলে যাচ্ছে। আলফি আরও বলে, তোমার আঙ্কেলের কোম্পানির সাথে ডিলটা কোয়েন্সেট ছিল। আমি রিফিউজ করে দিতাম, কিন্তু তোমার থেকে তোমার আঙ্কেলের নাম পরিচয় জানা, তাই আমি কোয়েন্সেট ডিল অ্যাকসেপ্ট করে নিই। আই ওয়ান্ট টু গিভ এ সারপ্রাইজ, বাট ওয়ান আই রিউড দেয়ার আই ফান্ড আউট দ্য ইটস আঙ্কেল wanted to fake your marriage with a rich man, and you know, একজন ইন্টারেস্ট ছিল তোমার চাচার বিজনেস পার্টনার, যার মধ্যে উনি ডিলটা পেয়েছিলেন। আমি তো এই লোককে ডিল থেকে বের করে দিয়ে তোমার চাচাকে অফার দিই। উনি অ্যাকসেপ্ট করে নেন। তারপর জানতে পারলাম তুমি বিয়েতে রাজি না, বিকজ অফ দোজ ফলস রিউমার অ্যাবাউট মি, অ্যান্ড অলস ইউ থিঙ্ক আই এম এ মাফিয়া, দ্যাটস ওয়াই। তখন যদি তুমি জানতে আমি জায়ান, তুমি আমার থেকে দূরে সরে যেতে। নিঝুমের কাছে এবার সব পরিষ্কার। তাই বড় আম্মুকে তাকে ধনী কারোর সাথে বিয়ে দিতে, সাথে নিজের বিজনেসের ফায়দা করতে চেয়েছিল। আসলে বিজনেস ওয়ার্ল্ডের এটা কমন বলতে গেলে, কিন্তু এটা তো সত্যি। আলফি যদি তখন নিজের সম্পূর্ণ পরিচয় প্রকাশ করত, তবে সে আলফির থেকে দূরে সরে যেত। সে সবসময় একটা নিঃস্ব জীবন চেয়ে এসেছে, কিন্তু চাইলে কি হয়? নিঝুম হতাশ নিঃশ্বাস ছাড়ে। আসছে তার মনকে প্রাধান্য দিবে। আলফি, আই লাভ ইউ। নিঝুমের মুখে থেকে ভালোবাসি শুনে আলফি নেশা ও ঘুমের ঘোরে মুচকে হাসলো। অতঃপর পূর্বত মৃদু কণ্ঠে, আই লাভ ইউ টু সুইটহার্ট বলে ঘুমিয়ে গেল। নিঝুম বার কয়েক হ্যালো বলেও সাড়া পেল না। আলফির নিঃশ্বাসের শব্দ আসছে শুধু। নিঝুম বুঝছো আলফি ঘুমিয়ে গেছে, তাও সে ফোন কানে বসেই রইল। ঘুমন্ত আলফির নিঃশ্বাসের ধ্বনিও তার ভালো লাগছে। সকালে সময় মতো আলফির ঘুম ভাঙে। ঘড়িতে সময় দেখে সকাল 8:30। ফোনটা উঠিয়ে দেখে নিঝুমের সাথে কল এসে। ততক্ষণে ভুরু কুচিয়ে ফোন কানে নেয়। অপর পাশ থেকে কিছু মেয়েদের আওয়াজ আসছে। একজন তো নিঝুমকে ঘুম থেকে ওঠানোর জন্য ডাকছে। আলফি ফোন কানে নিয়ে বসে রইল খানিক। নিঝুমের ঘুম ভেঙেছে। পিয়া বলছে, ঘুম ভাঙলো তবে? আমরা তো আজকে ঘুরতে যাব বলেছিলাম। নিঝুম ঘুম ঘুম চোখে মাথা ধুলায়। তারপর রাতের কথা মনে পড়তেই ফোন চেক করে। এখনো আলফির সাথে কলে। আলফি উঠেছে কিনা চেক করতে হ্যালো বলে,
কিন্তু অপর পাশ থেকে সাড়া আসেনি। পিয়া কপাল কুঁচকে শুধায়, মাথা কি গেছে? কাউকে কল না করে হ্যালো বলছিস? আলফি কলে আছে। হ্যাঁ, কখন? আমি তো তোর ফোন বাজতেই শুনলাম না। কাল খুব রাতে কল করেছিল। ব্রাঙ্ক ছিল তখন, কথা বলার মাঝেই ঘুমিয়ে গেছে। এখনো হয়তো ঘুম থেকে ওঠেনি। পিয়া দুষ্টু হেসে পাশে বসে বলে, বাহ, গভীর রাতে প্রেমালাপ, তাও এত সুন্দর ওয়েদারে। বিয়ের পর কাপেলদের এই ওয়েদার রোম্যান্স করে, আর তোরা প্রেমালাপ করছিস? 1 ডিগ্রি পেয়েছিস তোরা? নির্ঘুম লজ্জা পেয়ে রাগ দেখিয়ে বলল, বেশি বকিস না, রেডি হব আমি। তারপর বিছানা ছেড়ে উঠতে উঠতে কল কাটে। অপরদিকে আলফি নীরবে সব শুনছিল, মুচকে হাসছিল সাথে, কিন্তু পরক্ষণে মনে প্রশ্ন জেগে, কি বলেছে নিঝুমকে? অতঃপর ফ্রেশ হতে গেল। ফ্রেশ হয়ে কল রেকর্ড শুনে নেবে। 150 লোকে ঘুরতে গিয়েছে পিয়া, নিঝুম ও রেহামারা কীর্তন লেক। শীতকালে এর পানি জমে বরফে পরিণত হয়, কিন্তু এখনো লেকের পানি পুরোপুরি জমেনি। কিছুদিন পর জমে বরফ হলে এখানে স্কেটিং করে দর্শনার্থীরা। মৃদু রোদ উঠেছে, গাছের ফাঁক দিয়ে রোদেরা লুকোচুরি খেলছে, কিন্তু এই রোদ মাইনাস তাপমাত্রা কনকনে শীতের জন্য উপতপ্ত নয়। রেহাম ও পিয়ার একে অপরের বরফ ছুঁড়ে মজা করছে। নিঝুম হাঁটু গেড়ে বসে মোটা ফ্লাইট পরা হাতে বরফ দিয়ে কিছু বানানোর চেষ্টা করছে। ছোট ছোট কয়েকটা ইগলো পুতুল বানিয়েছে, সেগুলো শুকনো ভাঙা ডাল দিয়ে হাত ও নাক বসিয়ে এখনো ফোনে ছবি তুলছে। ছবি তোলার মাঝে একজোড়া পা ক্যামেরায় ধরা দিল। নিঝুম এই পায়ের মালিককে দেখে বসা থেকে মাথা উঁচু করে দেখে আলফি দাঁড়ানো। ততক্ষণে চমকে উঠে দাঁড়ায় নিঝুম। আপনি এখানে? কেন, তোমার প্রবলেম হচ্ছে? না, আমার কেন প্রবলেম হবে? আপনি আপনার গার্লফ্রেন্ডকে দেখতে এসেছেন বুঝি? আলফি প্রথম নিঝুমের প্রশ্নের তারতম্য না বুঝে মাথা নাড়ায়। তার কাছে তো গার্লফ্রেন্ড বউ সবাই নিঝুম। পরক্ষণে সন্দেহ হতে ভুরু কুচকে শুধায়, গার্লফ্রেন্ড? রেহাম। রেহাম আমার গার্লফ্রেন্ড তোমাকে কে বললো? সব বলতে হয় না, আপনি ওর প্রতি ইন্টারেস্টেড বলেই ওকে জব দিয়েছেন। আলফি অবাক হয়েছে। নিঝুমের মুখ থেকে এসব সে মেনে নিতে যদি কাল রাতেই কল রেকর্ডে না শুনতো, কিন্তু কাল তো নেশার ঘরে সবই সে ক্লিয়ার করে দিয়েছে। আলফির রাগ হচ্ছে। নিঝুমের বাহুতে শক্ত হাতে ধরে নিজের দিকে টেনে এনে বলে, You know what? You are so complicated. Actually, girls my end are very complicated. নিঝুম নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলে, মোটেও না। আপনি বলুন, আপনি কেন রেহামকে জব অফার করেছেন? ও তো অ্যাপ্লাইও করেনি। দমে যায় আলফি। নিঝুমের হাত ছেড়ে দেয়। আমার কাছে মনে হচ্ছে she is capable. That's why. নিঝুম তাচ্ছিল্য করে বলল, ও তাই? একজন আপনার অফিসে অ্যাপ্লাই করলোই না, ইন্টারভিউ দিল না, কিন্তু আপনি জেনে গেলেন সে ক্যাপল। আপনাকে কি ও স্বপ্নে নিজে এসে ক্যাপেবিলিটি দেখিয়েছিল? আলফি খানিকটা বিরক্ত নিয়ে এগুলো নিঝুমের দিকে, তারপর বলল, লিসেন, তোমার যদি মনে হয় যে আমি ওর প্রতি ইন্টারেস্ট, তাহলে তুমি ভুল। রেহাম অ্যাপ্লাই করেছিল, তবে সেটা এখন না, অনেক আগে। তখন আমরা ওকে রিজেক্ট করে দিয়েছিলাম। নিঝুমের ঝাঁঝালো প্রশ্ন। তাহলে এখন কেন জব দিলেন? তোমার জন্য। হ্যাপি নাও। তুমি যদি কাল বিকেলে ওভাবে কাঁদতে কাঁদতে বেরিয়ে না যেতে, তবে রেহামকে আমি তোমার সামনে আমার গার্লফ্রেন্ড বানাতাম। তুমি তো আমার থেকে ডিভোর্স চাও, তাহলে তোমার তো কান্নার কোনো রিজনই ছিল না। আমি প্রথম থেকে তোমাকে রাখতে চেয়েছি, তুমি থাকতে চাওনি। ভেবেছিলাম তুমি আমার পরিচয় শুনে খুশি হবে, বাট নো, সরাসরি ডিভোর্স চেয়ে বসলে। নিঝুমের মতো মস্তকে দাঁড়ানো। আলফি আরো বলে, I know I was wrong and I confessed this, but you could listen to that reason first. Don't be sorry. I love you. আমি তোমাকে হারাতে চাইনি বলেই সত্যি লুকিয়ে গেছি। I am sorry. দুজন দুজনের চোখে নিমেষে চেয়ে আছে, অতঃপর একে অপরের বাহুবন্ধ আবদ্ধ করে নেয়। দূর থেকে পিয়া ও রেহাম সাহারিয়াম প্রত্যানিত চিত্রে তা দেখছে। পিয়া বলে, যাক, সব মিস আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হয়ে গেছে। আমি তবে এই ফ্ল্যাটে না করে দেই। সাহারিয়া কৌতূহল হয়ে শুধায়, কোন ফ্ল্যাট? যেখানে কালকে ডিসেম্বরের 1 তারিখ নিঝুমে ওঠার কথা ছিল। অ্যাডভান্স হাফ পেমেন্ট করে দিয়েছে। এখন তো আর নিঝুম সেখানে যাবে না। হ্যাঁ, ম্যাম তো এখন স্যারের বাড়িতেই যাবে। রেহাম কিছু একটা ভেবে হেসে সাহারিকে জিজ্ঞেস করে, বাই দ্য ওয়ে,
আমার জব থাকবে তো। আমাকে হারাপ করার উদ্দেশ্যে ছিল নিজুমকে জেলাস করানো, কিন্তু আমার মন মানিনি। ও জেলাস হয়েছিল, কাঁদছিল খুব। কালকে ও চলে যেতে চেয়েছিল। পিয়ার কথায় প্রতি উত্তরে সাহারিয়া বলে, স্যারও ম্যামকে কাঁদতে দেখে 360 ডিগ্রি প্ল্যান ঘুরিয়ে ফেলেছে। অবশ্য তার আরও একটা কারণ আছে, অ্যালেক্সের জ্ঞান ফিরেছে। অ্যালেক্সের প্যারেন্টস ওকে সপ্তাহ খানেক আগে অটোয়া থেকে নিয়ে গিয়েছিল, সেখানেই কালকে ওর জ্ঞান ফিরেছে। অ্যালেক্সকে নিয়ে এত ভয় পাওয়ার কিছু নেই। এত মার খাওয়ার পর আবার আসবে না। আসবে। অ্যালেক্স এখন একা না, ক্যামেলিয়াও আছে অ্যালেক্সের বাবার কোম্পানির সাথে। ক্যামেলিয়া 1 বছর আগে একসাথে কাজ করেছিল। রিসেন্টলি ক্যামেলিয়ার পার্টনার যার সাথে মিলে স্যারের ক্ষতি করতে চেয়েছিল, সে অ্যালেক্সকে হাসপাতালে দেখতে গিয়েছিল। রেহাম মাথায় হাত দিয়ে বলে, এত কমপ্লিকেশন কেন? একটা না মিথ্যে আরেকটা। এগুলো যেন ম্যাম না জানে। জানবে না? পিয়া ও রেহাম সাহারিয়াকে আশ্বস্ত করলো। 10 পার্কের ঘোরাঘুরি শেষে ওরা সবাই একসাথে ডিনার করে ফিরল। আলফি নিচুমকে পিয়াদের ফ্ল্যাট থেকে লাগেজ সহ একেবারে নিয়ে এসেছে। গাড়ি থেকে নিচুমের মনের মধ্যে অন্যরকম লাজুকতা ভর করলো। দাঁড়িয়ে রইল বাইরে। আলফি বাড়ির দরজার কাছে গিয়ে পেছন ফিরে নিচুমকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে বলে, হোয়াট হ্যাপেন্ড? হোয়াই আর ইউ স্ট্যান্ডিং? নিচুম থতমত খেয়ে কিছু বলতে চাইলো, কিন্তু বলার মতো কিছু না পেয়ে কৃত্রিম হাসলো। আলফি লাগেজটা দরজার কাছে রেখে এসে নিঝুমের হাত ধরে ভেতরে নিয়ে যাচ্ছে। বাড়ির ভেতরে গিয়ে নিঝুম নিজের লাগেজ নিয়ে নিচতলায় ওই রুমটায় যাচ্ছে। আলফি পানি খেতে খেতে তা দেখে প্রশ্ন ছড়ে, তুমি ওই রুমে যাচ্ছ কেন? নিঝুম ঘুরে তাকালো, বলল, আমি তো ওই রুমেই থাকি, তাই যাচ্ছি। আলফি পানির গ্লাসটা টেবিলে রেখে নিঝুমের দিকে এগিয়ে আসে। তারপর দুষ্টু হেসে নিঝুমের কপাল থেকে গাল পর্যন্ত আঙুলের স্পর্শ এঁকে বলে, সুইটহার্ট, দ্যাটস টাইম ইউ ডিডন্ট নো দ্যাট আই এম ইউর হাজব্যান্ড, বাট নাও ইজ নো, সো। শিউরে উঠল নিঝুম। শুকনো ঢোক গিলল। মুখের কথা তোতলে যাচ্ছে। বলে, আই থিঙ্ক ইউ শুড টেক সাম টাইম। আলফি হতাশ হয়ে বলল, বিয়ের পর থেকে তো তুমি যেহেতু টাইম চাচ্ছ, ওকে। তারপর আলফি সিঁড়ি দিয়ে উপরে উঠতে শুরু করলো। নিঝুম বলে, আমাদের রিসেপশন পর্যন্ত টাইম চাই। আমি চাই পুরো দুনিয়া জানুক আমি তোমার ওয়াইফ, কোনো লুকোচুরি না। আলফি হাসলো, অতঃপর বলল, I also want to announce our marriage in front of everyone and it will be soon. বলে আলফি মৃদু হেসে উপরে চলে গেল। রুমে গিয়ে সাহারিয়াকে কল করলো। আপডেট বলো। স্যার, অ্যালেক্স অনেকটাই রিকভার করছে। এসব মিস্টার প্যাটিসনের জন্যই সম্ভব হয়েছে। আই থিঙ্ক উনি অ্যালেক্সের মাধ্যমে আপনার উপর। তুমি নজরে রাখো। তারপর ফোন কেটে আলফি খানিক চিন্তায় পড়ল। আজকে সকালেই জানতে পেরেছে অ্যালেক্স কোমা থেকে ফিরেছে, কিন্তু প্যাটিস অ্যালেক্সকে আসলে কী কারণে সাহায্য করছে এটাই ঠিকভাবে বুঝতে পারছে না। প্যাটিস চাইলে তার সাথে সামনাসামনি ফাইট করতে পারে, কিন্তু সে ক্যামেলিয়াকে ব্যবহার করে এখন অ্যালেক্সকে। এই প্র্যাকটিসের অধ্যায় তার লাইফ থেকে যত দ্রুত সম্ভব সরাতে হবে। ক্যামেলিয়ার সাথে প্র্যাকটিসও এক্সপোর্ট হয়েছে। ওদের দুজনের নামেই পুলিশ কমপ্লেন করে রেখেছে আলফি। ভাবনা চিন্তা বাদ দিয়ে আলফি ফ্রেশ হতে গেল। নিচুম হাত মুখ ধুয়ে বের হতেই দেখলো ফোন ভাইব্রেট হচ্ছে। ফোন উঠিয়ে দেখে পিয়া 2 বার কল করেছে। নিচুম কল ব্যাক করে হ্যালো বলতে অপর পাশ থেকে পিয়া বলে ওঠে, এত সময় লাগে ফোন উঠোতে? 2 বার কল করলাম। কি করছিলিস এতক্ষণ? আলফির সাথে রোম্যান্স করছিলিস বুঝি? বলে হি হি করে হাসলো পিয়া। নিচুম লাজুকভাবে কপট রাগ দেখিয়ে বলে, বেশি বুঝিস তুই। আমি ওয়াশরুমে ফ্রেশ হতে গিয়েছিলাম। ও আমি আরও ভাবলাম হাজব্যান্ডের সাথে রোম্যান্স করছিস হয়তো। আজ তো তোদের ফার্স্ট নাইট হওয়ার কথা। ইজ এ হাজব্যান্ড ওয়াইফ? পিয়া ও রেহাম হাসছে। নিঝুম বলে, না, আমি ওর থেকে সময় চেয়েছি। আরও সময়? কি ভাই তুই? তোদের বিয়ের 2 মাস হলো, এখনো সময় নিচ্ছিস? বেচারা আলফি, মায়া হচ্ছে ওর জন্য। এই শীতের রাতে বেচারা বউ থেকেও নেই, এত হট ওয়াইফ থাকতেও সিঙ্গেল কাটাতে হচ্ছে। পিয়া এই অসভ্য কথায় নিঝুম বিরক্ত হচ্ছে। এসব পাঠ না,
বুকে কেন কল করেছিস সেটা বল। প্রিয়া ডোন্ট কেয়ার মোডে বলল, তোদের সিচুয়েশন জানতে আমি রেহাম তোদের সিচুয়েশন জানতে এক্সাইটেড ছিলাম, কিন্তু আমরা হতাশ। তুই কি না এই রোমান্টিক স্নোফলে ওয়েদারে আলফিকে দূরে সরিয়ে রাখছিস? জেনেছিস না, এবার রাখ। বলে নিঝুম কল কেটে দিল। তারপর লম্বা করে শ্বাস নিয়ে মোটা ব্ল্যাঙ্কেট জড়িয়ে শুয়ে পড়ল। সকালে ব্রেকফাস্ট টেবিলে বসে আলফি বলল, তোমার বড় আম্মুদের বলেছ কি? এই যে তুমি আমার কাছে মানে জানের কাছে আছো, ওনাদের আমার পরিচয় বলেছ? এখনো বলিনি, বলবো। এক কাজ করো, ওনাদের এখানে ডেকে নাও। আমিও মম ড্যাডকে আসতে বলছি। নেক্সট উইকে তো তোমার বার্থডে, একটা ফ্যামিলি গেট টুগেদার হয়ে যাক, ওনারও সারপ্রাইজ পাবে। নিঝুম খুব খুশি হলো। আচ্ছা, আমি এক্ষুনি কল করে বলছি। আলফি হালকা হেসে খেতে থাকে। নাস্তা শেষে নিঝুম খুব নির্ঝরাকে কল করলো। তারপর তার বার্থডের জন্য আসতে বলল। নির্ঝর প্রথম জাহান জেনে যাবে বলে না করলেও নিঝুমের জড়াজড়িতে হার মেনে রাজি হলো। বলল, দেখ, আব্বু তোকে পেলেই ওর জায়ানের কাছে তুলে দিতে চাইবে। ওহো ভাইয়া, রিল্যাক্স। আমি জায়ানকে ভয় পাই না। বড় আপু যা খুশি করুক, আমি তোমাদেরকে আমার বার্থডেতে চাই মানে চাই। তোর যেহেতু চিন্তা নেই তাহলে আর কি বলবো। ইদানিং এমনিতেও খেয়াল করেছি তুই জায়ানকে ভয় পাস না, এটা ভালো। আমি আব্বুকে রাজি করানোর চেষ্টা করব, কিন্তু তুই তো জানিস আব্বু তোর জন্মদিনে তোর জন্য সেই 4 বছর থেকে একটা চকলেট আনে না, সেখানে এত দূর যাবে। হুট করেই নিঝুমের মন খারাপ হয়ে গেল। ছোটবেলা থেকে বড় আব্বুর তার প্রতি এই তিক্ত মনের পরিচয় সে জানে। আগে খুব কাঁদতো, এখন আর কাঁদে না, অভ্যাস হয়ে গেছে। নিঝুম বলল, বলে দেখ, যদি কোনো উদ্দেশ্য হলেও রাজি হয়। নিশ্চয় সাই দিল। মিসেস আয়েশা তো নিঝুমের বার্থডে কানাডাতে ওর সাথে দেখা করতে যাবে শুনে মহা খুশি। এখনই ওর জন্য কি কি নিবে, রান্না করে নিবে, সেসব লিস্ট করতে লেগে পড়েছে। কতদিন পর নিঝুমকে দেখবেন তিনি। মিস্টার নয়ন রাজি হবে কিনা তা নিয়ে নির্ঝরের সন্দেহান, কিন্তু নির্ঝরকে অবাক করে দিয়ে তিনিও রাজি হয়ে গেলেন। তিনি বললেন, চলো তবে, আমারও কানাডাতে একটা কাজ আছে। নির্ঝর ভ্যাবাচাকা খেয়ে মাথা দুলিয়ে বাবার আর স্টাডি রুম থেকে বেরিয়ে এলো। কিন্তু এদিকে মিস্টার নয়নের রাজি হয় আরেকটা কারণ। কানাডাতে জায়ানের কোম্পানির সাথে ডিলটা নিয়ে একটা মিটিং আছে। জায়ানও কানাডাতে আর নিঝুমও, তাই জায়ানের কাছে নিঝুমকে তুলে দিতে চান তিনি। আলফিও নিঝুমের জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছে, যেটা ওর 20তম জন্মদিনেই দিতে হবে। আলফি কিস্টং এসেছে অ্যালেক্সের সাথে দেখা করতে, হাতে ফুলের বুফে। অ্যালেক্সের মা আলিফকে এখানে পছন্দ করছে না। তিনি ছেলের কেবিন থেকে বেরিয়ে যান। আলফির বাবা মিস্টার আনোয়ারসের নীরব হয়ে আছেন। আলফি অ্যালেক্সের বেডের কাছে ফুলের বুকটা রেখে বলল, হাউ ডু ইউ ফিল নাও? অ্যালেক্স আলফিকে দেখে হতবাক হয়ে চেয়ে আছে। অতঃপর আলফির কণ্ঠ শুনে উত্তেজিত হয়ে বলে, গেট আউট ফ্রম হেয়ার, ইউ bastard, get out from this cabin. মিস্টার আন্ডারউন্ডস ছেলে শান্ত করার চেষ্টা করছেন। আলফিকে বলেন, Alfie, can you please wait for me outside? আলফি হালকা হাসলো। অতঃপর অ্যালেক্স চোখের দিকে তীর্যক দৃষ্টিতে চেয়ে বলল, শিওর আঙ্কেল, বাট আই উড লাইক টু গিভ সামথিং টু অ্যালেক্স। অ্যালেক্স বড় বড় শ্বাস নিতে নিতে আলফির দিকে চেয়ে আছে। আলফি পকেট থেকে অ্যালেক্সের ফোনটা বের করে ওর হাতে দেয়। তারপরে বলে, ইউর আইফোন, ওয়েন ইউ আনলক ইট ইউ উইল ফাইন্ড ইট নিউ। অ্যালেক্স নিজের ফোনটা হাতে নিয়ে অবাক হয়ে তাকিয়ে আছে। সে পরশু থেকে নিজের ফোনটা খুঁজে চলেছে। অ্যালেক্সটিকে সে বলেছে যে ওই রাতে নিঝুমের যে ভিডিও করেছে যখন নিঝুম সেন্সলেস ছিল, সেটা সে দিবে। ভিডিওটা দিয়ে আলফিকে ব্ল্যাকমেল করা যাবে। আলফি তো জানে না কী ধরনের ভিডিও অ্যালেক্সের কাছে আছে, কিন্তু অ্যালেক্স তার ফোনটা পাচ্ছিল না। পুলিশকে বলার পর পুলিশ বলেছে ওরা কোনো ফোন পায়নি। আলফি ফোনটা দিয়ে চলে যাওয়ার আগে বলে, উইশ ইউ এ ভেরি স্পিডিং রিকভারি মাই ফ্রেন্ড। তারপর মিস্টার অ্যান্ডার্স শরণকে বিদায় জানিয়ে হাসপাতাল থেকে চলে আসে। গাড়িতে বসে আলফি মুচকি হাসছে। সে সেই দিনে অ্যালেক্সের ফোনটা নিয়েছিল। তারপর ফোনের সব ডেটা ডিলিট করে একদম ফ্ল্যাক্স মেরে মেমোরি কার্ড সহ ড্রেস করে দিয়েছে।
এলপির বাবা অলরেডি ইউনিভার্সিটিতে অফ অটোয়া থেকে এলসকে সরিয়ে নিয়েছে। ছেলে সুস্থ, ছেলেকে একবার নিজের কাছে কিংসটনে রাখবে। তিনি এলসের নামে কিছু মেয়ে গঠিত অভিযোগও পেয়েছেন। এলফি তাই অ্যালেক্সকে নিয়ে নিশ্চিন্ত। শাহারিয়া গাড়ি ড্রাইভ করতে করতে শুধায়, স্যার, মিস্টার পার্টিসনের কি করবেন? এলফি সামান্য হাই তুলে চোখ বন্ধ করে বাঁকা হেসে বলে, নাথিং। বিজনেস ওয়ার্ল্ডে এক দুইজন রাইভেল না থাকলে আসলে গেমটা জমে না। অ্যান্ড আই এম এনজয়িং দিস গেম। শাহারিয়া মৃদু হেসে ড্রাইভিংয়ে মনোযোগ দিল। সকাল সকাল মিস্টার জোনায়েদ ও মিসেস আর্লিন আলফির বাড়িতে এসে হাজির। আজ সাপ্তাহিক ছুটির দিন। নিঝুম মিসেস আর্লিনকে দেখে ছুটে গিয়ে জড়িয়ে ধরে। আই মিস ইউ আন্টি, হাউ আর ইউ? I miss you too, dear. মিস্টার জোনায়েদ নিজের হাত থেকে ইশারা করে বলে, তোমার আন্টি দেখো, তোমার জন্য কত কিছু নিয়ে এসেছে। তিনি ব্যাগগুলো রাখেন। নিঝুম ব্যাগ খুলে দেখে তার স্ট্রবেরি কেক, রাসবেরি ও ব্লুবেরি কেক, পেস্ট্রিন এসেছে ভরা। নিঝুম একটা রাসবেরি কেকের পিস নিয়ে খেতে খেতে বলল, আন্টি ইজ টু মাস ইয়াম্মি। মিসেস আলোরিন তৃপ্তি নিয়ে হাসলেন। মিস্টার নয়ন, মিসেস আয়শা ও নির্ঝর আজকে কটোয়ায় আসছে। মিস্টার জুনায়েদ ও নিঝুম গেছে এয়ারপোর্টে ওনাদের আনতে। কিছুক্ষণ আগে ফ্লাইট ল্যান্ড করেছে। ব্যাগপত্র রিসিভ করে ওনারা এসেছেন। নিঝুম প্রথমে তার বড় আম্মুকে দেখে মাত্রই ছুটে যায়। মিসেস আয়শা ও নিঝুমকে দেখে আপুল হয়ে পড়েন। 2 মাসের বেশি সময়ের পর তিনি মেয়েকে দেখছেন। কত শত কথার ঝুলি সেখানেই খুলে বসেন। নির্ঝরও কতদিন পর বোনকে সরাসরি দেখে খুব খুশি, কিন্তু মিস্টার নয়নের মধ্যে কোনো হেলদোল নেই। তিনি নিঝুমের সাথে আসা ব্যক্তিতে হ্যালো বলে হাত মেলায় শুধু। তারপর সবাই গাড়িতে উঠে বসে। নিঝুম তার বড় আব্বু নিয়ে বাড়িতে গিয়ে দেখে আলফি ও মিসেস আর্লিন একজনের মধ্যবয়সী মহিলার সাথে কথা বলছে। মহিলাটি নিঝুমকে দেখে হাস্য উজ্জ্বল মুখে বললেন, She must be white. ইয়েস, সি ইজ। মিস্টার নয়ন তো আলফিকে দেখে হতবাক। তেমন অবস্থায় মিসেস আয়শা ও নিচ্ছরেও। নিচ্ছর নিঝুমের হাত ধরে বলে, তুই না বলেছিলি আলপির বাসায় থাকিস? হ্যাঁ, ওই তো আলফি। নিচ্ছর অবাক হওয়ার স্বরে বলে, ও আলফি, এতদিনে তুই ওর সাথেই ছিলি? তুই জানিস ওর আসল পরিচয়? নিঝুম হাসলো খানিক, তারপর জবাব দিল, প্রথমে জানতাম না, পরে ও নিজেই সবটা ক্লিয়ার করেছে। আমি তো ওকে আলফি রূপেই প্রথম থেকে ভালোবাসতাম। মিসেস আয়শা পাশ থেকে নিঝুম ও নিচ্ছরের কথা শুনলেন, কিন্তু মিস্টার নয়ন এখনো বুঝতে পারছে না নিঝুম জাহানারের সাথে আছে। নিঝুম কি তা জানে? আলফি এগিয়ে এসে মিস্টার নয়নকে দিকে হাত মিলিয়ে বলল, হ্যালো মিস্টার চৌধুরী। উপস, সরি, ফাদার ইন ল। আলফির মুখ থেকে ফাদার ইন ল শুনে মিস্টার নয়ন নিঝুমের দিকে তাকালো, কিন্তু নিঝুমের মুখে অবাক হওয়ার বেশ মাত্রা নেই। তিনি আলফির হাত ধরে একটু আড়ালে নিয়ে গিয়ে ফিসফিস করে শুধালো, নিজুম তোমার পরিচয় জানে? আমি তো আরও এসেছিলাম নিজুমকে তোমার হাতে তুলে দিতে। তুমি ইমেল চেক করো, পরশু তোমাকে ইমেল করেছিলাম। আলফি চমৎকারভাবে হেসে বলে, পেয়েছি, আপনার ইচ্ছা পূরণ হবে। কালকে ঝুমের বার্থডেতে আপনি ওকে আমার হাতে তুলে দিবেন। আগামীকাল আমাদের রিসেপশন। মিস্টার নয়ন যেন ঘোরের মধ্যে নিঝুমে যার সাথে সংসার করতে চায় না বলে পালিয়ে এসেছে, তার সাথে এতদিন এক বাড়িতে থাকছে, আবার রিসেপশনও তিনি বললেন। নিজুম তোমাকে মেনে নিয়েছে? ইয়েস। বলেই চোখ টিপল আলফি। কিছুক্ষণের মধ্যে মিসেস আয়শা ও মিসেস আর্লিনের মধ্যে বেশ ভাব হয়ে গেল। ওনারা দুজন মিলে নিঝুমের জন্য গাউন সিলেক্ট করছে। সামনে নিঝুম গালে হাত দিয়ে বসা। নিঝুমকে পছন্দ করতে বললে নিঝুম যেটাই দেখাচ্ছে সেটাই ওনারা খুদ বের করছেন। সত্যি বলতে নিঝুম গাউনগুলোর মধ্যে একটাও পছন্দ করতে পারছে না। সবগুলো ব্রাইডাল গাউনের মতো, তবে বেশ মোটা ফেব্রিক্সের। কিন্তু কাল তার জন্মদিনের জন্য ব্রাইডাল গাউন কেন পছন্দ করেছে সেটাই সে বুঝতে পারছে না। তার কাছে যদি সবগুলো ভালো লাগছে, তাই মেয়েরা যেটা শেষে সিলেক্ট করবে সেটাই সে পরবে। নিঝুম যখন গালে হাত দিয়ে বসে বসে বোর হচ্ছে, তখন আলফির নাম্বার থেকে তার ফোনে কল আসে। কল দেখে সে আশেপাশে তাকায়। আলফি তো বাড়িতেই, তাহলে কল দিচ্ছে কেন? নিঝুম ফোন রিসিভ করে উঠে গেল। এখনই ব্যাকইয়ার্ডে আসো। নিঝুম দেখলো বাইরে স্লো হচ্ছে। সে বলে, বাইরে তো বেশ ঠান্ডা, তুমি বাইরে কেন গেলে? বিকজ নাও আই এম সো হট, কাম ফাস্ট।
আলফি উত্তর শুনে নিঝুমের কান গরম হয়ে গেল। সে পিছু ঘুরে তার মায়ের দেখে নিয়ে গায়ে মোটা লেদার কোটটা জড়িয়ে বাইরে বের হয়। ডিসেম্বরে বরফে আচ্ছাদিত কানাডার গাছগুলো শুকনো ডাল ছাড়া কিছুই মনে হয় না। পাতাবিহীন গাছগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে। গাছের শাখা প্রশাখা বরফ জমে থাকে। নিঝুমের হাতে হাত ঘষতে ঘষতে ব্যাক ইয়ার্ডে যায়, যেখানে জিঙ্কো ও ম্যাপল গাছগুলো সব পাতা ঝরে গেছে। সেখানে গিয়ে পুরো ব্যাগ ইয়াক ছোট ছোট ল্যান্টিং ও মরিচবাতি দিয়ে আলোকসজ্জায় সজ্জিত। পাতাবিহীন গাছগুলো শাখা প্রশাখা মরিচবাতি লাগানো। নিঝুমের চোখ মুখ খুশিতে ঝলমলিয়ে ওঠে। সে মুখে হাত দিয়ে পুরো জায়গাটা দেখছে। এত সুন্দর লাগছে পুরো জায়গাটা। কিন্তু আলফি কোথাও নেই। সে এটা আরেকটু সামনে এগুলো, খুঁজলো আলফিকে। তখনও কানের কাছে তুড়ি বাজানোর শব্দে পেছনে ঘুরে দেখে আলফি হাঁটু গিরে বসে আছে, হাতে একটা আংটির বক্স। আলফি বলছে, আজ এই তুষারের আচ্ছাদিত আলোক ঝলমলে সাজের বেলায় আমি তোমাকে বলতে চাই, ভালোবাসি ভালোবাসি জুন। উইল ইউ বি মাই সাইড ফর লাইফ টাইম? নিঝুমের মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আলফি তাকে এত সুন্দরভাবে প্রপোজ করছে, চোখে অশ্রুজল ভিড় জমালো। অশ্রুসিক্ত নয়নে হ্যাঁ বোধক মাথা নাড়িয়ে হাত বাড়িয়ে দিল। আলফি ওর বাম হাতের অনামিকায় আংটি পরিয়ে হাতের উল্টো পিঠে গভীর চুম্বন ঠোঁটে ছুঁয়ে দিল। অন্যরকম শিহরণ বয়ে গেল নিঝুমের মধ্যে। তখনই করতালির শব্দ ভেসে এলো। নিঝুম সামনে তাকিয়ে দেখে বাড়ির সবাই দাঁড়িয়ে আছে, সবার মুখে তৃপ্তির হাসি। আলফি উঠে দাঁড়ালো, নিঝুমের হাত ধরে ওদের উদ্দেশ্য করে বলল, বিয়েটা লুকিচুরির মধ্যে হলেও কালকে রিসেপশনটা আমি আমার ফ্যামিলি কলিংদের সাথে নিয়ে সেলিব্রেট করব। নিঝুম সন্দিহান হয়ে বলে, রিসেপশন? আলফি মুচকি হেসে নিঝুমের এক গালে হাত দিয়ে বলে, ইয়েস সুইটহার্ট, কালকে আমাদের রিসেপশন। তারপর সে নিঝুমের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, তুমি তো বলেছিলে রিসেপশন পর্যন্ত টাইম চাও। এই রোমান্টিক ওয়েদারে বউ ছাড়া থাকা যায় না, বুঝলে? তাই ভাবলাম দেরি কেন করব, কালকে রিসেপশনটা হয়ে যাক, আমার সাথে আমাদের ফার্স্ট নাইট। নিঝুম লজ্জায় আলফি ধরে রাখা হাতে নখ বসিয়ে দেয়। তাও আলফি হাসছে। ঠিক রাত 12টা। পরিবারের সবাই একসাথে মিলে নিঝুমের জন্মদিনে কেক কাটছে। সন্ধ্যার একটু পরে আলফির ফুপা ফুপি ও টিনা এসে পৌঁছেছে। নিঝুম কেক কেটে প্রথম পিস তার বড় আম্মুকে খাওয়ালো। তারপর আলফিকে একে একে সবাইকে কেক খাওয়াতে গেল তার বড় আব্বুর কাছে। মিস্টার নয়ন সবার থেকে দূরে দাঁড়িয়ে শান্ত দৃষ্টিতে নিঝুমের দিকে চেয়ে আছেন। নিঝুম ওনার মুখের সামনে কেক ধরে বলল, বড় আব্বু, আব্বুকে তো আমি সেই ছোটবেলায় হারিয়েছি। তারপর আমার কাছে বাবা মানে তুমি, আর মা মানে বড় আম্মু। ছোট থেকে তুমি আমার জন্য অনেক করেছ। আমাকে সহ্য করতে না পারলেও আমাকে কিন্তু রাস্তায় ফেলে দাওনি। জোর করে বিয়ে দিলেও আমার পছন্দের মানুষের সাথে অজান্তেই বিয়ে দিয়েছ। আমার কোনো জিনিসের অভাব রাখোনি। একটাই কষ্ট ছিল আমার, যে তোমার থেকে বাবার আদরটা পাইনি। তাও আমার আজ দুঃখ নেই। বলতে বলতে নিঝুমের চোখের কোণে অশ্রু ভিড় করলো। তেমনটা মিস্টার নয়নের ক্ষেত্রেও। নিঝুম আরও বলল, আমি আজ তোমার কাছে একটা শেষ আবদার করব, রাখবে প্লিজ? মিস্টার নয়ন ইশারায় সম্মতি দিল। নিঝুম অস্ত্রসিক্ত নয়নে হালকা হেসে বলল, আমার রিসেপশনে আমি তোমার ও বড় আম্মুর হাত ধরে হাঁটতে চাই। মিসেস আয়শা ওড়নার কোণ দিয়ে চোখ মুছলেন। মিস্টার নয়ন মৌন সম্পত্তি দিয়ে একটু রুমের দিকে গেল। তারপর ফিরে এসে নিঝুমের হাতে একটা পেপার দিয়ে বললেন, এটা তোমার, এতদিন আমার কাছে আমানত ছিল। তোমার বাবা তোমার নামে বান্দরবনের রিসেপ্টটা লিখে দিয়ে গেছিল। তোমার 20 বছর বয়স হতে তুমি এর সম্পূর্ণ মালিক হলে। এটা নিয়ে আমাকে এর বার থেকে মুক্ত করো। নিঝুম নিতে চাইল না। মিসেস আয়শা বললেন, তোমার বাবা মৃত্যুসজ্জায় আমাকে ও তোর বড় আব্বুকে বলে গেছেন এটা যেন তোকে দেয়া হয়, ওনাদের শেষ স্মৃতি, তোর জন্মস্থান, তাই না করিস না। অতঃপর নিঝুম নিল। হুট করে সবাইকে অবাক করে দিয়ে নিঝুম মিস্টার নয়নকে জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে ফেলল। মিস্টার নয়নও এতক্ষণে যাবৎ আটকে রাখা অশ্রুকণা ছেড়ে দিলেন, আগলে নিলেন মেয়েকে। উপস্থিত সকলে বেশ আবেগপ্রবণ হয়ে পড়েছে। রাত গভীর হতে গভীরতা। টিনা ও মিসেস তাহিনা মিলে নিঝুমকে মেহেদি পড়াচ্ছে। মিসেস আয়শাও বসেছিলেন, কিন্তু এত লম্বা জার্নি করে আসতে নিঝুম ওনাকে জোর করে ঘুমাতে পাঠিয়েছেন। টিনা যদিও সুন্দর করে ডিজাইন করতে পারছে না, তাও কোনো মতে পাচ্ছে। মিসেস তাহিনাও নিঝুমের এক হাতে পৃষ্ঠে মেহেদি পরিয়ে চলে গেছেন। অতঃপর রাত 3টার দিকে টিনা ও নিঝুম সবাই গা এলিয়ে ঘুমিয়ে গেছে। আলফি নিচে নেমে এলো।
হাতে দুটো ব্ল্যাঙ্কেট টিনা ও নিঝুমের গায়ে জড়িয়ে দিল। যদিও রুমে হিটারের কারণে শীত ভাবটাই নেই। আলফি নিঝুমের সামনে হাঁটু গেড়ে বসে অপলক ঘুমন্ত নিঝুমকে দেখছে। নিঝুম মেহেন্দির জন্য বেকায়দা শুয়ে ঘুমাচ্ছে। আলফি ওকে সোজা করে শুইয়ে দেয়, তারপর কপালে নিজের উষ্ণ ঠোঁটের স্পর্শ দিয়ে পাশে সিঙ্গেল সোফায় বসে থাকে। ভোরের উজ্জ্বল আলো ফুটতেই নিঝুমের ঘুম ভেঙে যায়। মোটা কাজ ভেদ করে ভেতরে শুভ্রতার অন্ধকার দূর হয়েছে। নিঝুমের ঘুম ভেঙেছে। হাতের মেহেন্দি শুকিয়ে টানা টানা অবস্থা। নিঝুম উঠে বসে, তারপর দেখে তার পাশে সিঙ্গেল সোফায় আলফি বসে বসে ঘুমাচ্ছে। অপর পাশের সোফায় টিনাও ঘুমাচ্ছে। নিঝুম নিঃশব্দে উঠে দাঁড়ালো। আলফি সোফার কাছে গিয়ে কয়েক সেকেন্ড মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থেকে আলতো হাতে ওর এলোমেলো কপালের উপর আসা চুলগুলো সরাতে চাইলো, কিন্তু অবাধ্য চুলগুলো আবারও কপালে এসে ভিড় করছে। নিঃশব্দে হাসলো নিঝুম। তারপর পা টিপে টিপে কিচেনে গিয়ে সিকনে শুকনো মেহেন্দিগুলো ঝেড়ে ফেললো। মেহেদির রং হাতের তালুর পৃষ্ঠে বেশ সুন্দর লাল হলেও পিঠের পৃষ্ঠে তেমন রং হয়নি। সে শুনেছে পানিতে লবণ ফুটিয়ে দিলে এর ভাপ নিলে মেহেদির রং গাঢ় হয়। তাই ভাবলো চা বানাবে আর তাতে লবঙ্গ দিবে। যেই ভাবা সেই কাজ, চা বানাতে লেগে পড়লো। প্রথমে পানিতে লবঙ্গ ফুটিয়ে হাতে ভাপ নিল, তারপর ফ্রিজ থেকে মিল্কস বের করে ফুটন্ত লবঙ্গের পানিতে পুরোটাই ঢেলে দিল। যেহেতু সবার জন্য বানাবে, এখন গুঁড়ো দুধ খুঁজছে। পা উঁচু করে কিচেন কেবিনটের খুঁজছে। তখন কোমরে পুরুষশালী হাতের স্পর্শ অনুভব করে, অতঃপর কাঁধেও থুতনিতে স্পর্শ। শরীরে দারুণ শিহরণ বয়। নিঝুম ঝুঁকে যায় আলফি। আলফি ঘুম ঘুম স্বরে বলে, সুইট হার্ট, হোয়াট আর ইউ ডুইং? নিঝুম লাজুক হেসে জবাব দেয়, সবার জন্য চা বানাচ্ছি। আমারটায় সুগার আর সুগার ফ্রি দিও না, জাস্ট 1 টিস্পুন হানি। বলতে বলতে আলফি নিঝুমকে আরো শক্ত করে জড়িয়ে ধরে, ওর কাঁধে হালকা করে নাক ঘষে। নিঝুম কেঁপে ওঠে, কাপা লাজুক স্বরে বলে, কি করছো? বাড়িতে কিন্তু সবাই আছে। দে আর স্লিপিং, সো ডোন্ট ডিস্টার্ব মি। আলফি আরো ঘনিষ্ঠ হতে চাইলো। হুট করে সম্পানে চায়ের জন্য বসানো দুধ উতলে উঠে পড়ে যেতে ধরলে নিঝুম দ্রুত নিজেকে ছাড়িয়ে নিজে চুলা বন্ধ করে। তারপর কোমরে হাত গুজে বলে, দেখলে তোমার জন্য দুধ উতলে পড়ে যাচ্ছিল, যাও তো গিয়ে ফ্রেশ হয়ে আসো। আলফিকে এক প্রকার ঠেলেই সেখান থেকে পাঠায়। যাওয়ার আগে আলফি নিঝুমের গালে টুপ করে ঠোঁট ছুঁয়ে যায়। লজ্জাপতি লতার ন্যায় নিঝুম মাথা নুয়ে আবার চা বানাতে মনোযোগ দেয়। সাদা ফুল নেক ও ফুলের স্লিভারের প্রিন্সেস গাউন পরেছে নিঝুম। চুলগুলো কার্লি করে ছেড়ে রাখা। মাথায় ডায়মন্ডের খুব সুন্দর একটা ক্রাউন পরেছে। কানে ডায়মন্ডের ইয়াররিং ও হাতে একটা করে ডায়মন্ড চুড়ি। নিঝুম তৈরি, টিনা তৈরি করেছে ওকে। মিসেস আয়শা নিঝুমের সাজ হয়েছে কিনা দেখতে এসে মেয়েকে অপলক নয়ন ভরে দেখলেন। তার প্রিন্সেসকে আজ সত্যি প্রিন্স লাগছে। তিনি মাশাল্লাহ বলেই কয়েকবার টিনা বলল, বলো আন্টি, কেমন সাজিয়েছি? অনেক সুন্দর, আমার প্রিন্সেসকে সত্যি প্রিন্সেস লাগছে। তাহলে তো আমাদের প্রিন্স চার্মিং এর আর রক্ষে নেই, বেচারা আজ বেহুশ না হয়ে যায়। টিনার সাথে সাথে মিসেস আয়শাকেও হাসালেন। নিচু লাজুক হেসে হাত দিয়ে মুখ ঢেকে ফেললো। তখন দরজায় নক পড়লো। টিনা দরজা খুলে দেখে নিঝর। কি চাই? নিঝর ভুরু কুচকালো, বলল, কি চাই মানে? কেসটা গার্ডেনে এসে পড়েছে, আর কতক্ষণ? ওর সাজ হয়ে গেছে, নিয়ে আসছি। বলে টিনা নিঝরের মুখের উপর দরজা বন্ধ করে দেয়। নিঝর ভ্যাবাচাকা খেয়ে কয়েক সেকেন্ড বোকার মতো বন্ধ দরজার দিকে চেয়ে থাকে। তারপর বিরক্তিতে কিরমির করতে করতে চলে যায়। মিস্টার নয়ন এসে দাঁড়িয়েছেন নিঝুমের রুমের দরজার সামনে। নিঝুম তার কাছে আবদার করেছে, আসছে যেন নিঝুমকে নিয়ে হেঁটে আলফির হাতে তুলে দেয়। তিনি দরজায় নক করলেন। একবার টিনা নিঝর মনে করে বিরক্ত হয়ে দরজা খুলে দেন মিস্টার নয়ন। তারপর অপ্রস্তুত হয়ে মেলয়নের স্বরে ভেতরে আসতে বলে। মিস্টার নয়ন বলেন, সময় হয়ে গেছে, নিঝুম কই? তখনই নিঝুম এগিয়ে আসে। মিস্টার নয়ন নিঝুমকে দেখে আড়ালে চোখের কোণে জমা পানিটুকু মুছে নেয়, নিজের কোণই বাড়িয়ে দেয়। নিঝুম অপলক হয়ে কোনো মতে নিজের আবেগ ভাব লুকিয়ে মিস্টার নয়নের হাত ধরে। আলফির বাড়ির গার্ডেনে খোলা আকাশের নিচে সাজানো হয়েছে স্টেজ। শুভ্র গোলাপে সজ্জিত স্টেজ থেকে রেড কার্পেট বিছানো। গেস্টের জন্য দুই ধারে টেবিল চেয়ার। সকালেই পুরো জায়গাটা বরফে আচ্ছাদিত ছিল।
অতঃপর বরফ সরিয়ে জায়গাটিকে ঠিক করা হয়েছে। পাতা ঝরা গাছে অ্যাটিফিউটার ম্যাপেল লিফ লাগানো। দুপুর শেষ, বিকেলের সোনা মিষ্টি রোদে ঝলমল করছে। দেখে মনে হচ্ছে শরৎকালে কোনো মিষ্টি বিকেল। মিস্টার নয়ন ও মিসেস আয়েশার হাত ধরে নিঝুম রেড কার্পেটের উপর দিয়ে হেঁটে আসছে। ব্যাকগ্রাউন্ডে ভলনীয় সুর। আলফি স্টেজে শুভ্র স্যুট পরে দাঁড়ানো, সেই কাঙ্ক্ষিত মুহূর্তের অপেক্ষায়, যখন মিস্টার নয়ন নিঝুমকে তার হাতে তুলে দিবেন। অথবা সেই মুহূর্তে আলফি অপলক নিঝুমের আগমনের দিকে চেয়ে আছে। মিস্টার নয়ন নিঝুমের হাতে আলফির হাত তুলে দিলেন। গেস্টদের মতো পদতালি জোয়ার উঠল। আলফি নিঝুমের হাত শক্ত করে ধরে মাইক হাতে সকলের উদ্দেশ্যে বলল, হ্যালো এভরিওয়ান, টুডে ইজ আওয়ার স্পেশাল ডে, আওয়ার ওয়েডিং রিসেপশন. Thanks you all guys for coming and celebrate with us. Now I want to introduce you to my beautiful wife, Nijum Choudhury, sweetheart and long of my life. I want to spend the rest of my life with her. তারপর রেড ওয়াইনের গ্লাস নিয়ে সকলের উদ্দেশ্যে চিয়ার্স করে পানি পান করলো। গেস্টরাও তাই করলো। তারপর আলফি নিঝুমের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, You looking damn beautiful and standing. বলে আলফি নিঝুমের হাতের উল্টো পিঠে নিজের ওষ্ঠ স্পর্শ করলো। অতঃপর লজ্জায় রক্তিম হলো নিঝুম মুখবয়। রম্য মস্তিষ্কে লাজুক হেসে আলফির বাহু শক্ত করে ধরলো। তারপর আলফির মতোই বলল, And you looking like a prince charming from my fairy tale. অতঃপর দুজনের চোখের দিকে অন্তহীন অপলক মুগ্ধ নয়নে চেয়ে রইল। পরিশিষ্ট 10 বছর পর, এত বছরেও সবার মধ্যে ভালোবাসা একই রকম মা হলো। মিস্টার নয়ন ও মিসেস আয়েশা একেবারের জন্য কানাডার টরেন্টে চলে এসেছেন। মিস্টার জোনাইদ ও মিসেস আর্লিন আগের মতো নিউ ইয়র্কে অটোয়া ব্যালেন্স করে থাকেন। নিঝুম আলফিয়াও তাই। তবে এত বছরে কিছু সম্পর্কের সমীকরণ বদলেছে। নিঝুমের সাথে টিনার বিয়ে হয়েছে। টিনা এখন নিঝুমের ননদ থেকে ভাবিও। আগস্টের এক সৌন্দর্য সন্ধ্যায় নিঝুমের জীবনের বিশেষ একটা দিন। নিউ ইয়র্কের বার্ষিক বিজ্ঞানের নতুন উদ্যাপনের অনুষ্ঠান। বিশাল সেমিনারের রুমে বিজ্ঞান মনস্যায় মানুষদের মাঝে বসে আছে নিঝুম, পাশে তার পুরো পরিবার। কিন্তু নিঝুম বারবার পেছন দরজার দিকে তাকিয়ে কারোর অধীর অপেক্ষা করছে। নিঝুমের এই অস্থিরতা দেখে মিসেস আর্লিন মুচকে হাসলেন, বললেন, আলফি চলে আসবে? এখনো কেন আসছে না আন্টি? ও বলেছিল ফাংশন শুরুর আগেই চলে আসবে, কিন্তু ফাংশন শুরু হয়েছে অনেকক্ষণ। রিল্যাক্স, তুমি এত টেনশন করো না তো, চলে আসবে। একটি বাচ্চা ছেলে নিঝুমের হাত ধরে বলল, Yes, Mama. Relax. That will be soon, girl. How hold my hand? নিজের 4.5 বছর বয়সী ছেলে আরানের কথা শুনে মুচকে হাসলো নিঝুম। ছেলেটা একদম তার বাবার মতো হয়েছে। তখনই স্টেজ পুরস্কার দিতে একজনকে ডাকা হলো, যাকে দেখে নিঝুম সহ সবাই অবাক হয়নি কেবল নিঝড়, টিনা আর আরান। স্টেজে আলফি এসে মাইক নিয়ে পুরস্কার প্রাপ্তের নাম ঘোষণা করলো। সবাই কদতালির মুখরিত। মিসেস আয়েশা খুশিতে আবেগী হয়ে নিঝুমের কপালে চুমু আঁকলেন। মিস্টার আর্লিনও তাই করলেন। মিস্টার নয়ন ও মিস্টার জোনাইদের মাথায় হাত বুলে স্টেজে যেতে ইশারা করলেন। নিঝুম স্টেজে গিয়ে ফের তাকালো। তার ভালোবাসার মানুষটার মুখে অফুরন্ত গর্বের হাসি। নিঝুমে নিজের ছেলের হাতে ধরে স্টেজের দিকে অগ্রসর হলো। স্টেজে ওঠার প্রথম ধাপে পারা আলফি এগিয়ে গিয়ে হালকা ঝুঁকে নিজের হাত বাড়িয়ে দিল। ততক্ষণে সেমিনারের রুমে আবারও কদতালি জোয়ার। নিঝুম লজ্জাপতি লতার ন্যায় মাথা নুয়ে আলফির হাতে হাত রেখে স্টেজে উঠল। অতঃপর আলফির হাত থেকে পুরস্কার গ্রহণ করলো। সবার উদ্দেশ্যে নিঝুম বলল, All of my achievements and success are dedicated to my Almighty Allah. A very special thanks to my husband and all of my family members. They have been very supportive towards me over the years. I am extremely fortunate to have them as my family. Also thanks to the host for fulfilling one of my forest dreams. Receiving these rewards from my husband and thank you. উপস্থিত সকলের উষ্ণ ও অভ্যর্থনার পর নিঝুম তার স্বামী ও সন্তানকে নিয়ে স্টেজ থেকে নেমে আসে।
অনুষ্ঠানের শেষে নিঝুম, আলবি ও আরান রাতের শহর ঘুরতে বের হয়। রাত বাড়তে বাড়তে আরান ঘুমিয়ে গেছে। আলবি গাড়ি ব্লেকিং ব্রিজে থামালো। ব্রিজটি মাউন্টেন এবং ব্রুকলিন বারোর মধ্যবর্তী স্তর নদীর উপরে অবস্থিত। আলোক ঝলমলে ব্রিজে রাত বেরোলে বেশ আকর্ষণীয়। আরানকে ঘুমন্ত অবস্থায় গাড়িতে রেখে ওরা বের হয়। নদীর উপর বয়ে যাওয়া হালকা শীতল বাতাস। নিঝুম রেলিংয়ের কাছে দাঁড়ায়। বাতাসে ওর চুলগুলো উঠছে। উকন্ত দরদের চিত্তের আকাশের দিকে দৃষ্টি রাখে। আলবি পেছন থেকে ওকে ঘিরে দাঁড়িয়ে রেলিংয়ে হাত রাখে। নিঝুম প্রশান্তির চিত্তে হাসে। পরক্ষণে স্নায়ু হেসে বলে, জানো, আজ আমার খুব আব্বু আম্মুকে মনে পড়ছে। সবাই আমার পাশে, আমি খুব খুশিও, কিন্তু আমি তাও তাদেরকে মিস করছি। আলবি ওকে আরো আগলে নিল। রেলিংয়ে হাত ছড়িয়ে জড়িয়ে ধরলো নিজের বুকের সাথে, বলল, ওনারাও আজ খুব খুশি, কারণ তুমি খুশি। তুমি মন খারাপ করলে ওনারাও মন খারাপ করবে। সামনে মাসে আমাদের ম্যারেজ ডে, 11 বছর হচ্ছে, ভাবা যায়? নিঝুমের কথা আলবি ভাবুক হলো। অতঃপর বলল, 11 বছর? আমার তো মনে হচ্ছে 4-5 বছর হবে। নিঝুম মুখ বাঁকালো সামান্য, বলল, ছেলের বয়সে 4 বছরের বেশি, আর সে আসছে বিয়ের 4 বছর হয়েছে বলতে। বুঝি তো, বিয়ের 11 বছর বললে তো লোকে তোমাকে বুড়ো বলবে, তাই না? হাসলো আলফি। রম্যস্বরে জবাব দিল, আমি বড় হলে তুমিও বুড়ি? নিঝুম ঘুরে আলফির দিকে ছোট্ট ছোট চোখ করে তাকিয়ে বিরোধ করলো। মোটেও না, আমার সবে 30 চলে, তুমি তো 40 বছরের বুড়ো। আলফি খানিক ভাব নিয়ে বলল, দেখে তাই মনে হচ্ছে। দেখে মনেই হয় না বললেই তো আমি জনে জনে বলে বেড়াবো এই লোকের বয়স 40। সে প্রায় 11 বছর যাবৎ ম্যারিড। তার একটা সুন্দরী বউ আছে, সাথে কিউট দুষ্টু ছেলেও আছে। বলে মুখ বাঁকিয়ে ঘুরে দাঁড়ালো নিঝুম। আলফি শব্দ করে হাসলো। তারপর নিঝুমকে নিজের দিকে ঘুরিয়ে বলল, আর ইউ জেলাস? নিঝুম অভিমানী কণ্ঠে উত্তর করলো, ইয়েস, আই অ্যাম হোস্ট। মেয়েটা তোমার দিকে কিভাবে তাকাচ্ছিল, আরও কতগুলো মেয়ে তোমাকে যেন চোখ দিয়েই গিলে খাচ্ছিল। আলফি মুচকে এসে নিজের অভিমানী প্রিয়তমার থুতনিতে হাত রেখে মুগ্ধ কণ্ঠে বলল, হাজার রমণী আমাকে চাইলেও আমি কিন্তু শুধু তোমাকেই চাই, শুধু তোমাকে ভালোবাসি। এই প্রকৃতি, এই রাত, এই ঝলমলে আলো ছোঁয়াও জানে আমি কতটা তোমাতে আসক্ত। তোমার প্রণয়ে আসক্তি ওয়াইনের থেকেও তীব্র, সুইটহার্ট। আই লাভ ইউ মোর দ্যান 1,000 মিলিয়ন টাইম। প্রশান্ত হাসলো নিঝুম। আলফির বুকে মাথা রেখে প্রতি উত্তরে বলল, আই লাভ ইউ টু মিস্টার হাজব্যান্ড। নিউ ইয়র্কের ব্রুকলিনের ব্রিজে এই ঝলমলে রাত্রে আলো ছায়া প্রিয়তম ও প্রিয়তমা নিজের উষ্ণ ঠোঁটের লিমনের ভালোবাসায় সিক্ত হয়েছে। মৃদুমন্দ বাতাসে অন্তহীন প্রণয়ে সুবাস বইছে। সমার্থক।